নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 18 মে 2024, শনিবার, ঠিক রাত 9টা। আর আমরা দাঁড়িয়ে আছি ফেসবুকের ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবং শুরু করতে চলেছি কথার বাড়ি আয়োজিত অনুষ্ঠান সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 25। এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল 25 নভেম্বর 2023, আর আজ আমরা এসে পৌঁছলাম পর্ব 25-এ। এখন তো এমন কথা শোনা যাচ্ছে যে শনিবার রাত 9টা মানেই কথার বাড়ির সময়। আর এটা সম্ভব হয়েছে বন্ধুরা আপনাদেরই জন্য। আপনারা সেই শুরুর সময় থেকে আমাদের পাশে থেকেছেন, আমাদের সঙ্গে থেকেছেন। ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন, এই আশাই রাখছি। কথার বাড়ির পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এই অনুষ্ঠানটি সমগ্র ভাবনা পরিকল্পনায় রয়েছেন সেই মানুষটি যার হাত ধরে কথার বাড়ি এগিয়ে চলেছে, ধনঞ্জয় ঘোষাল। স্ট্রিমিয়ারে সাহায্য করছে দেবস্মিতা, আর কথা সমন্বয় রয়েছেন আজকে অঞ্জনা দে। কথার বাড়িতে আমরা একসঙ্গে চর্চা করি এবং আমি রুনা। আর প্রত্যেক শনিবার রাত 9টায় আমরা যে কোনো একটি নাট্য দল অথবা যে কোনো একটি বাচিক প্রতিষ্ঠানের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদেরই কথা শুনি। তারা কি কাজ করেন, তাদের কেমন ছিল প্রতিষ্ঠার দিনগুলো, বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কি কি, এবং তাদের এই চলার পথে তারা কি কি কাজ করেছেন, কি কি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এই সবকিছু আমরা তাদের মুখ থেকে শুনি। আর শুধু শুনি তাই নয়, সেগুলো আমরা সংরক্ষণ করি কথার বাড়ির ফেসবুক পেজে এবং কথার বাড়ির ইউটিউব চ্যানেলে। কারণ আমরা মনে করি এই শোনার ভিতর দিয়েই প্রত্যেকটি দলের সঙ্গে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অন্তরের একটি সংযোগ রক্ষা হয়। এবার পরিচয় পর্বে আসি। আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছি প্রতিষ্ঠান কলকাতা কল্পক। এই কলকাতার ভেতরেই যে বৃহত্তর কলকাতা রয়েছে, আর একটু বিশদে বা ঘনিষ্ঠভাবে বলতে গেলে বলা যায় মধ্যমগ্রাম কলকাতা কল্পক। এবং কলকাতা কল্পকের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী গার্গী সেনগুপ্ত, কলকাতা কল্পকের কর্ণধার, আর রয়েছেন হিমাদ্রি মান্না, গার্গী, দেবলীনা সেনগুপ্ত এবং মিতালি বন্দ্যোপাধ্যায়। অঞ্জনাদিও আপনাদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করবেন। তার আগে জানাই আপনাদের প্রত্যেককে কথার বাড়ির পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। শুভেচ্ছা তোমাকেও স্বাগত জানাই কলকাতা কল্পককে আমাদের কথার বাড়িতে। আমাদের কল্পনা প্রবণতা দিয়েই আমাদের জীবন চলে। আমরা স্বপ্ন দেখি, তাই আমরা এগোতে পারি, তাই আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। আর গার্গীদের এই স্বপ্নের প্রতিষ্ঠান কলকাতা কল্পক। তাই প্রথমে জানতে চাইবো এই কলকাতা কল্পক নামটি কেন, এবং নামটির অর্থই বা কি, এবং কে দিয়েছেন। আর এভাবেই আমরা আলাপচারিতার ভেতরে প্রবেশ করবো, তাই তো অঞ্জনা দিদি? হ্যাঁ, ঠিক তাই। এইভাবেই আমাদের আলাপচারিতা এগিয়ে যাবে আজ। সকলকে আবারও শুভ সন্ধ্যা জানাই। প্রথমত কথার বাড়িকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজন করবার জন্য এবং এই আয়োজনে আমাকে ডাকার জন্য। কথার বাড়ির পক্ষ থেকে কথার বাড়ির কর্ণধার ধনঞ্জয় দা যখন আমাকে ডাকলেন এই অনুষ্ঠানটাতে, তখন আমার দুটো কারণে আমি খুব গর্ব অনুভব করেছি। প্রথমত হচ্ছে এরকম একটা কাজ, যে কাজটা কথার বাড়ি করছে, যখন সমস্ত দুনিয়া একেবারেই আত্মকেন্দ্রিক এবং শুধুমাত্র আত্মপ্রদর্শনের পথে হাঁটছে, সেখানে দাঁড়িয়ে কথার বাড়ি এই যে অন্যকে ডেকে আনছে, তাদের কথা শুনতে চাইছে, এইটা আমাকে ভীষণভাবে আনন্দ দিয়েছে। এবং সেই ধনঞ্জয়দার বন্ধু হিসেবে আমি খুব গর্ব অনুভব করেছি। আমার একটা কথা এখানে বলার, যে কলকাতা কল্পকের সম্পর্কে তো বলবোই, সেই সঙ্গে বলি যে এই যে কাজটা কথার বাড়ি করছে,
এই বাচনিক শিল্প নিয়ে যারা কাজ করছেন সেই সংগঠনগুলোকে ডেকে এনে কাজ, এটা একটা অনন্য কাজ আমার মনে হয়। এটা একটা অনন্যতার দাবি রাখে। এই এই কাজটা থেকে যাচ্ছে, এটা একটা ইতিহাস তৈরি হচ্ছে। এইটা আমাকে ভীষণভাবে প্রাণিত করলো। আমার অনেক অনেক শুভেচ্ছা কথার বাড়ির জন্য এবং অবশ্যই ধনঞ্জয় দার জন্য। এবার তোমার প্রশ্নটায় আসি রুনা, তুমি যে বললে কলকাতা কল্পক নামটার কথা, আসলে হঠাৎ করেই 2007 সালে হঠাৎ করেই আমরা একটা নতুন দলের কল্পনা করেছিলাম। আমরা কয়েকজন আগে একটি নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলাম। সেই দল থেকে যখন আমাদের কাজ বন্ধ হয়ে যায়, আমরা সরে আসি দল থেকে। তারপর হঠাৎই আমাদের কল্পনায় একটা নতুন দলের কথা আসে এবং সেই কল্পনা থেকে আসা, কল্পনা প্রসূত বলেই আমরা এই দলটির নাম রেখেছিলাম কলকাতা কল্পক। এবং এই নামটা দিয়েছিলেন মূলত আমার নাট্য দলের যিনি পরিচালক তরুণ ভট্টাচার্য, সেই দিয়েছে এই নামটি। আসলে আমাদের এই দলটি মূলত ছিল একটি নাটকের দল। অনেক পরে আমরা আবৃত্তির দল হিসেবে আত্মপ্রকাশ করি। আবৃত্তির দল হিসেবে আত্মপ্রকাশ করেছি অনেকটাই পরে, প্রায় ধরো 2020 থেকে আমাদের আবৃত্তির দলের পথ চলা। আর তুমি কি প্রশ্ন করলে আরেকটা? আমি বলবো যে আচ্ছা, কেন কলকাতা কল্পক, কেন মধ্যমগ্রাম কল্পক নয় কেন? মানে ধরো মধ্যমগ্রাম বারাসাত এখন বৃহত্তর কলকাতারই অন্তর্ভুক্ত, কিন্তু তবুও মধ্যমগ্রাম কল্পক নয় কেন? হ্যাঁ, আসলে যখন কল্পক নামটা নিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে যাই, দলের রেজিস্ট্রেশন করতে যাই, তখন ওরা বললো যে যে জায়গার, সেই জায়গার নামটা দেওয়া ম্যান্ডেটরি। তখন আমরা দেখলাম যে মধ্যমগ্রাম কল্পকের থেকে কলকাতা কল্পক হলে বেশ একটা ছন্দের মিল হয়, শব্দের কোথায় একটা যেন ব্যঞ্জনা নতুন তৈরি হয়। এবং আমরা তো অবশ্যই গ্রেটার ক্যালকাটা, এটা তো একটা কথাই। সেই জন্য আমরা তখন ওই কলকাতা কল্পক নামটা এইভাবেই এসেছে। তার মানে রেজিস্ট্রেশন তোমাদের তখনই হয়ে গেছে, সেই সময় হয়ে গেছে তোমাদের? আচ্ছা আচ্ছা, গার্গী, আমি কিন্তু গার্গীই বলছি, আমি তো অনেক সিনিয়র। তা তোমাদের এই যে এত সুন্দর লোগো, এই লোগোটি কি কোনো অর্থ বহন করে, বা এই লোগোর নির্মাতাকে? হ্যাঁ, আমাদের লোগোটা, হ্যাঁ, এই যে লোগোটা দেখা যাচ্ছে, আমাদের লোগোটাতে দেখা যাচ্ছে যেন একটি মানুষ তার হাতটা প্রসারিত করেছে এবং তার হাতে হয়তো কিছু একটা আছে, হয়তো পেন আছে বা হয়তো কিছু একটা আছে। আসলে এইটা আমাদের বক্তব্য ছিল, যেহেতু এটা মূলত নাটকের দল ছিল, আমাদের ভিতরকার যা কিছু ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ, আনন্দ, সবটুকুই যে ভাগ করে নেওয়ার জন্য যেন হাত বাড়িয়ে আমরা অপেক্ষা করছি, কলকাতা কল্পক যেন অপেক্ষা করছে, এরকম একটা মানসিকতা থেকে এই লোগোটা তৈরি হয়েছে। এই লোগোটা তৈরি করেছেন আমাদের দলেরই একজন শিল্পী, তার নাম বরুণ ভট্টাচার্য। আমাদের যাবতীয় পোস্টার এবং যাবতীয় অনেক শুভেচ্ছা শিল্পীকে। সত্যি যেমন সুন্দর লোগোটি, সব একটু আলাদা, অনন্যতার দাবি রাখে আর কি। খুব ধন্যবাদ। তাহলে আমরা তাহলে একটু শুনে নিই, আমরা কোনো উপস্থাপনা কিছু শুনে নিই। ঠিক, কে শোনাবেন আমাদের? কিছু একটু শুনবো আমরা। শোনাও হিমাদ্রি, কিছু শোনালে শুনিয়ে দাও। প্রথমত কি শোনানোর আগে একটা কথা বলতে চাই যে কথার বাড়িকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা অনুষ্ঠান সামগ্রিকভাবে করার জন্য। আর দিদি, আপনাদের দুজনকেও ধন্যবাদ এত সুন্দরভাবে
কথাগুলো শুনলাম, ভালো লাগলো। আর আমি যে কবিতাটি শোনাবো সেটাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সীমা। এই কবিতাটা বলার আগে আমি দুটো কথা শুধু বলতে চাই। কবিতা সংক্রান্ত দুটো কথা, ছোট ছোট দুটো কথা, যে আহ, আমরা তো সবসময় কি চাই যে আমাদের এইটা হবে, ওইটা হবে, বা আমাদের আরো কিছু চাই, কিন্তু যেটা আমাদের মধ্যে আছে সেইটাকে নিয়ে উনি বাঁচতে শেখার কথা মন্ত্র বলেছে। আদতে এটা একটা বাঁচার বা প্রাণের মন্ত্র। আমি কবিতার মধ্যে আসছি এবার। সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি, সকলই তোর হবে মাটি। এক মনে তোর একটা রাতে, একটি যে তার সেইটে বাঁচা। ফুল বনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায়, আনন্দে তুই থামিস এসে। যে করি তোর প্রভুর দেওয়া, সেই করি তুই নিঃশ্রে হেসে। লোকের কথা নিসনে কানে, ফিরিস নে আর হাজার টানে। যেন রে তোর হৃদয় জানে, হৃদয়ে তোর আছেন রাজা। একটা রাতে একটি যে তার, আপন মনে সেইটে বাজা। বাহ, খুব সুন্দর। বাহ! আমরা এখন রবি পক্ষে দাঁড়িয়ে আছি, রবি মাসে দাঁড়িয়ে আছি, তাই এই কবিতাটি শুনে খুব ভালো লাগলো আমাদের। আমরা এখন সবাই নিজেদের যে যার মতো করে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করছি। কথার বাড়ি থেকে আমরা এবার খুব একটি অভিনব উপায়ে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি, মানে অভিনব কাজের দ্বারা আমরা এবার যেন কোনো কবিতা পাঠ করিনি, আমরা এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন জনকে বিভিন্ন সময় লেখা চিঠি আমরা এক একজন পাঠ করেছি এবং এভাবেই আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেছি। আর এই সময় দাঁড়িয়ে হিমাদ্রির কবিতা খুব ভালো লাগলো আমাদের সবার। খুব ভালো লাগলো। আচ্ছা, এই সময় এই সুযোগে আমি বন্ধুদের একটা কথা একটু জানাবো। কথার বাড়ি প্রকাশনা থেকে একটি বই সম্প্রতি বেরিয়েছে, সেই সম্পর্কে আমি একটু বন্ধুদের জানাবো। কলকাতা কল্পকের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, একটু বিরতি। এটা কোনো বিজ্ঞাপন বিরতি বা প্রচার বিরতি না, খুব ভালো একটি কাজের হদিশ আমি আপনাদের জানাবো। গত 1 মে 2024 কথার বাড়ি প্রকাশনা থেকে একটি বই প্রকাশিত হয়েছে, অন্তঃপুরে প্রথা ভাঙা মেয়েরা, ধনঞ্জয় ঘোষালের লেখা বইটি, যেখানে 35টি আত্মসংলাপী গদ্য রয়েছে। 35 জন মহিষী নারী যারা অন্তঃপুরের ভেতরে থেকেই প্রথা ভেঙেছেন, নানান সময় নানান ভাবে নিজেরা এগিয়েছেন, সমাজকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। এবং এই বই প্রকাশ অনুষ্ঠানটি মানবিকতার উদ্যোগে হয়েছিল 1 মে মহাজাতি সদনের এনএক্স হলে, এবং বহু গুণী বিশিষ্ট ব্যক্তিজন উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। যেমন ছবিতে দেখা যাচ্ছে ধনঞ্জয় ঘোষালের সঙ্গে রয়েছেন দেবাশিস বসু, নিমালা বসু, প্রণতি ঠাকুর, রত্না মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, রাধুলা বসু, পার্থ বসু, এবং এরা ছাড়াও আরো বহু বিশিষ্ট গুণী ব্যক্তিজন সেদিন উপস্থিত ছিলেন। ইতিমধ্যে এই বইটি অনেকেই সংগ্রহ করেছেন, তবে এখনো যারা সংগ্রহ করে উঠতে পারেননি, চাইছেন সংগ্রহে রাখতে, তারা অবশ্যই কথার বাড়িতে যোগাযোগ করবেন। এই কথাটা নিশ্চিত যে এই বইটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত, এবং এটি সংগ্রহে থাকলে আপনি সবাই সমৃদ্ধ হব। আমরা আবারও ফিরে এলাম আমাদের অনুষ্ঠান সাংস্কৃতিক বঙ্গদর্শনে এবং কলকাতা কল্পকের বন্ধুদের কাছে। আচ্ছা, তোমাদের এই প্রতিষ্ঠানে কি অনুষ্ঠান এবং অনুশীলন সমানভাবেই চলে? আচ্ছা গার্গীদি, এই প্রতিষ্ঠানে অনুষ্ঠান এবং অনুশীলন সমানভাবেই চলে? হ্যাঁ, আসলে কি আমরা মূলত চর্চা করি এবং অনুষ্ঠানের প্রয়োজনে অনুষ্ঠান করি আমরা। অনুষ্ঠানের প্রয়োজনে অনুষ্ঠান মানে ধরো বছরে 2-3টে অনুষ্ঠান আমরা করি। সেটা হলো এক তো কবি প্রণাম করি, রবীন্দ্রনাথের জন্মদিনে মূলত 25শে বৈশাখের দিনটাতেই করি, এটা করি। বসন্ত উৎসব একটা হয়,
আর কলস থাকলে হয়। আর একেবারে 1 বছর ছাড়া আমাদের কিন্তু ওই বার্ষিক অনুষ্ঠান যেটা সেটা হয়েছে। এখানে একটা কথা একটু বলি, যে কথাটা প্রথম পর্বে আমি সম্পূর্ণ করতে পারিনি, সেটা হলো যে আমরা মূলত নাটকের দল ছিলাম, তারপরে মাত্র 4-4.5 বছর আমাদের এই পথ চলা আবৃত্তির দল হিসেবে। এইটা আমার একটু বলা দরকার। আমরা কিন্তু একটা শিশু সংগঠন বলা যেতে পারে, এবং এই শিশু সংগঠনটাকে এই মূল্যবান একটা দলিল তৈরি করা হলো এই শিশু সংগঠনটাকে নিয়ে। এইটা আমাদের কাছে ভীষণ একটা শ্লাঘার বিষয়। আর আমি দেখলাম ধনঞ্জয়দা লিখলেন যে অনুপ্রাস মিল নামের ক্ষেত্রে, হ্যাঁ একদম ঠিক বলেছেন ধনঞ্জয়দা, কলকাতা কল্পক এই অনুপ্রাসের মিলেই এই নামটা এসেছে। এবার অনুষ্ঠান না চর্চা, সেটা তো আমি বললামই, মূলত চর্চা করাটাই আমাদের উদ্দেশ্য। এবার কল শো আসে, কেউ ডাকলো, আমরা অনুষ্ঠান করি, এবং মোটামুটি 3টে অনুষ্ঠান বছরে আমরা করি, হয়তো পরবর্তীকালে সেটা বাড়তে পারে। এই হচ্ছে আমাদের কাজের খতিয়ান। আর একটা কথা বলি, হিমাদ্রিকে ব্যাক স্টেজে দিয়ে দিলে, হিমাদ্রি বোধহয় আরেকটু থাকলেও হতো, আরেকটু পরে আরো 2-1টা কথা হিমাদ্রি যদি বলতো। তাহলে হিমাদ্রিকে আরেকবার আনা হোক দেবস্মিতা। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার মিতালিকে আনা হবে। আচ্ছা আচ্ছা গার্গিনী, কলকাতা কল্পকের কি কোনো মানে বেসিক কোনো ড্রেস কোড রয়েছে, না তোমরা ধরো অনুষ্ঠানের দাবি অনুযায়ী তোমরা পোশাক নির্বাচন করছো? এই অনুষ্ঠানের প্রসঙ্গ এলো বলে বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি কি, এই কথাটা একটু হিমাদ্রি বলো না, হিমাদ্রি তো ব্যাক স্টেজে যাবেই, যতক্ষণ আছে হিমাদ্রি একটু আমাদের হয়ে কথা বলি। হিমাদ্রি বলো। হ্যাঁ বলছি দিদি। হ্যাঁ, প্রথমত আমাদের যে দল কলকাতা কল্পক মূলত স্ক্রিপ্ট নিয়েই কাজ করে, দলগত কাজটাই করে, মূলত কাজটা সেটা করে, কারণ সবাইকে নিয়ে আমরা কাজ করি, সবাই মিলে কাজ করি। তো সেইখানে পার্টিকুলার একটা কোনো পোশাক আমরা করি না, কারণ আমাদের নির্দিষ্ট স্ক্রিপ্টের জন্য আমরা বিভিন্ন রকম পোশাক আমাদের পরতে হয়। তাই এখন অবধি আপাতত কলকাতা কল্পকের কোনো নির্দিষ্ট কোনো পোশাক নেই, কিন্তু আমাদের যে কলকাতা কল্পকের যে নাট্য দল আছে তাদের একটা কলকাতা কল্পকের লোগো দেওয়া একটা টি শার্ট আছে, সেটা আমরাও অনেক সময় পরি, কখনো কখনো কলকাতা কল্পকের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আমাদের পড়তে হয়। তবে এটা আমাদের দলের একটা আলোচনার মধ্যে এসেছে যে পরবর্তী সময়ে আমাদের কলকাতা কল্পকের যে আবৃত্তির যে বিভাগ আছে সেখানে আমরা কোনো নির্দিষ্ট পোশাক রাখার একটা কথা হয়েছে, এবং সেটা আশা করি খুব তাড়াতাড়ি হবে। না আসলে আমি একটু এখানে সংযোজন করি। একদম নিশ্চয়ই। হ্যাঁ, আমাদের একেবারে নির্দিষ্ট পোশাকের উপরে না খুব বেশি আকর্ষণ নেই। কারণ কি, আমি এটা বলি যে একেবারে এক রং হয়ে যাওয়াতে একটু একটু যেন কোথায় আমাদের মনের মধ্যে একটু আপত্তি আছে। আমার মনে হয় যেন যে বিভিন্ন রং যেমন পৃথিবীতে অবস্থান করছে, তেমন কলকাতা কল্পক বিভিন্নতার মধ্যে একটা ঐক্য তৈরি করতে যদি পারে, বিভিন্ন রং, বিভিন্ন রকম পোশাক নিয়ে, যেমন তোমরা আজকে খেয়াল করে দেখবে যে আমরা সকলেই প্রায় নীল পড়েছি, নীলের কাছে, কিন্তু তার মধ্যেও একটা বিভিন্নতা আছে। যে বিভেদের মধ্যে ঐক্য, এইটা আমার মনে হয় কলকাতা কল্পকের একটা মনোগত ইচ্ছা। তবে কলকাতা কল্পকের যেটা হিমাদ্রি বললো, আমাদের একটা টি শার্ট আছে কলকাতা কল্পক ওই লোগো সহ একটা টি শার্ট, যেটা আমরা নাটকের দলের ক্ষেত্রে মূলত ব্যবহার করি, এবং যখন এই আবৃত্তির অঙ্গনে আমরা কাজ করি তখন ব্যাক স্টেজে যারা থাকছেন, হয়তো মঞ্চে উঠছেন না, তাদের ক্ষেত্রে সেই টি শার্টটা তারা পরেন।
এটা হলো ড্রেসের কথা। আমি এখানে না একটা প্রশ্ন দেখলাম, মানে ভীষণ লোভ হচ্ছে প্রশ্নটার উত্তর দিতে। ধনঞ্জয় দা প্রশ্ন করেছেন হ্যাঁ, আমিও নাট্যচর্চার। বলতে চাচ্ছি। দেবস্মিতা যদি একটু দেখাও আরেকবার প্রশ্নটা, হ্যাঁ, যে এখন নাট্যচর্চা কোন পর্যায়ে, নাকি আবৃত্তির দিকেই নজর বেশি, এইটা আমি একটু বলে নিই। হ্যাঁ, একদম। আচ্ছা হিমাদ্রি যদি যেতে চাই, হিমাদ্রি বদলে আমরা মিতালিকে ডেকে নিতে পারি। বেশ, হ্যাঁ, হিমাদ্রি যদি একটু ব্যাক স্টেজে যায়, হিমাদ্রির আহ, উম, হ্যাঁ, আচ্ছা আমি নাট্যচর্চার পর্যায়টা একটু বলি। আমাদের কলকাতা কল্পক মূলত প্রসিনিয়াম থিয়েটার করে এবং নন প্রসিনিয়াম থিয়েটারও করে। অঙ্গন মঞ্চের শো, নাটক বা অন্তরঙ্গ নাটক আমরা করে থাকি। আমরা সেই 2007 সাল থেকে বিভিন্ন প্রযোজনা করেছি। যেহেতু এটা বাচিকের কথা বলতেই মূলত এখানে বসেছি, তাই একটু ছোট করে নাটকের দল সম্পর্কে একটু বলি। নাটকের দলের কাউকে আমি এখানে আজকে রাখিনি, কারণ মূলত বাচিকের কথা বলবার জন্য। নাটকের দলের কথাটা একটু বলি। আমরা মোহিত চট্টোপাধ্যায় থেকে শুরু করে ব্রেক্টের নাটক, তারপরে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নাটক, এরকম অনেকগুলো নাটক, অনেকগুলো প্রোডাকশন আমাদের আছে। একেবারে বর্তমান সময়ে একটি প্রোডাকশনের কথা না বললেই নয়, কারণ সেটা যখন কোভিড পিরিয়ড চলছিল সেই সময়ে মানুষ ঘর থেকে বেরোতে পারছিল না, নাট্যচর্চাটাও প্রায় থমকে দাঁড়িয়েছিল। সেই সময় আমরা একটা খুব ভালো অফার পেয়েছিলাম গোয়েথ ইনস্টিটিউট কলকাতার, মানে ম্যাক্সমূলার ভবন থেকে। ওরা কন্টেম্পোরারি জার্মান নাটকের সিনিক রিডিং করানোর জন্য বিভিন্ন দলকে দায়িত্ব দিয়েছিল। সাউথ এশিয়ান 7টি দেশ নিয়ে এই কাজটা হয়েছিল। কোভিডের জাস্ট, মানে কোভিডটা জাস্ট শেষ হয়েছে তারপরেই। ওই সময়টাতে আমরা যে কাজটা করেছিলাম নাটকটাকে নিয়ে, সেটা হচ্ছে যেরকম প্রোডাকশন এখন বাচিক দলগুলোও করে থাকে, ড্রেস করে এবং মেকআপ করে, কিন্তু বসে আবৃত্তি করে। এটা আমরা প্রায়শই দেখে থাকি, বিভিন্ন আবৃত্তির দল এইরকম প্রোডাকশন করে বসে বা মুভমেন্ট করে। নাটকের কাজটা ঠিক এইভাবে হয়েছিল। এটা জার্মান নাটক, কন্টেম্পোরারি জার্মান নাটকগুলোর বাংলা অনুবাদ করে গোয়েথ ইনস্টিটিউট চেয়েছিল যে এই নাটকগুলো, আমরা তো মূলত জার্মান নাটক বলতে ব্রেক্টের নাটককেই বুঝি, তার পরবর্তী জার্মান নাটক কিন্তু আমাদের চর্চার মধ্যে এখনো আসেনি। এই চর্চাটাকে বাড়ানোর জন্য ওরা এই পদক্ষেপটা নিয়েছিল, এবং আমরা ব্লেসড যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 2টো দল এই সুযোগটা পেয়েছিল। তার মধ্যে কলকাতা কল্পক এই সুযোগটা পায়, এবং কন্টেম্পোরারি একটা জার্মান নাটক, আমরা এটা মোট 6টা শো করেছি। কন্টেম্পোরারি জার্মান নাটকের বাংলা অনুবাদ, সেটা আমরা সিনিক রিডিং হিসেবে করেছিলাম। পরবর্তীকালে যদিও এটা আমরা একেবারে প্রসিনিয়াম মঞ্চে যেরকম ভাবে নাটক হয় সেটাও করেছি। তাই ধনঞ্জয় দাকে জানানোর জন্য বলি যে কলকাতা কল্পক কিন্তু খুব স্টেডিলি নাটক নিয়েও কাজ করছে। তবে যেহেতু আবৃত্তির দলটার পরিচালনা আমি করি, সেই জন্য মূলত আবৃত্তির দলটা নিয়েই আমি আজকে বেশি কথা বলতে চাই। আর নাটকের দলের পরিচালক তরুণ ভট্টাচার্য, নাটকের দলটার মোটামুটি যা এইটুকু বললাম। আর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমরা সেকেন্ড থিয়েটার, থার্ড থিয়েটার মিক্স একটা প্রসেসের মধ্যে দিয়ে চলো, যেটা আমরা থিয়েটারের সমস্ত অঙ্গনকেই ছুঁয়ে আছি, আমরা কথার বাড়ি থেকে যে দৃশ্য শ্রাব্য করি সেটাও বেসিক্যালি আমরা প্রসেনিয়ামও করেছি, আমরা খোলা মঞ্চে করেছি,
এমনি খোলা জায়গাতেও করেছি, মানে এটাই আর কি মানে ওরও মানে সবটা ছুঁয়ে থাকা, সেটাই নাটকের। ঠিক, আসলে মনে হয় কি শিল্পে ওরকম কোনো ঠিক খাঁচা করে হ্যাঁ, দেওয়া যায় না শিল্পকে, ভাব বিভেদটা ভাব সেভাবে হ্যাঁ, করলে জিনিসটা মানে যে এটাই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তরুণ বাবুকে শুভেচ্ছা, ধনঞ্জয় দা হ্যাঁ, জানিয়েছেন। আচ্ছা, এবার তাহলে আমরা কিছু শুনে নিই, কোনো এক বন্ধুর কিছু হুম, উপস্থাপনা আমরা একটু হ্যাঁ শুনে নেব। কোনো একটা উপস্থাপনা শুনে নিই। বেশ বেশ। গার্গী একটু শোনাবে? হ্যাঁ হ্যাঁ, গার্গী শোনাই? একটু শোনাবে। আচ্ছা, প্রথমেই কথার বাড়ির সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যে আমাদের এইরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার কিছু সুযোগ করে দেওয়ার জন্য। এবছর তো আমরা জানি যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ। আমি কবির কে শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা একটি কবিতা পড়ছি, বৃষ্টির পরে। কিছুটা আলো কালো মেঘের রেলিং ধরে ঝুঁকে, কিছুটা ছিল আড়াল আর কিছুটা সম্মুখে। ছবিটি তবু পূর্ণ নয়, খানিক ছিল বাকি। পৃথিবী থেকে আকাশে তাই উড়াল দেয় পাখি। সারাটা দিন বৃষ্টি আর বাতাসি আস্ফোটে, ছিল না যার চেতনা, যেন ধীরে সে জেগে ওঠে। দিনাবসানে মাঠ কোঠার দরজা ধরে ঠায়, দেখো সে ওই দাঁড়িয়ে আছে শ্রাবণ সন্ধ্যায়। যা কিছু দেখে তাতেই যেন ভারী অবাক, মানে যেন সে ছিল কোথায় আর এলো সে কোনখানে। এ যদি সেই পোড়া শহর, তাহলে বলো হেন, অঙ্গে তার এত বাহার ঝলমলায় কেন? পৃথিবী যেন পৃথিবী নয়, আলোর সরোবর। আলোয় ভাসে বৃক্ষলতা, সমূহ বাড়িঘর। অবাক হয়ে আকাশে চেয়ে দাঁড়িয়ে আছে একা, বোঝে না কেন এমন ছবি হঠাৎ দিল দেখা। আকাশে আলো ছড়িয়ে যায়, বাতাস মধুময়, নিরুচ্চার কে যেন বলে চলেছে জয় জয়। যেখানে চায় যেদিকে চায় আলোয় মাখামাখি। সাঁঝ বেলায় আলোর জলে সাঁতার কাটে পাখি। বাহ, খুব ভালো লাগলো, খুব সুন্দর, খুব সুন্দর। খুব আমরা ভালো লাগলো, আবৃত্তি নীরেন্দ্রনাথ শুনলাম। চক্রবর্তী জন্ম শতবর্ষে দাঁড়িয়ে আছি আমরা, চলছি। খুব ভালো লাগলো এই সময় এটি ভালো লাগলো। শুনতে। এবং এবার আচ্ছা, আবার একটু তোমাদের এই প্রতিষ্ঠানে নিশ্চয়ই কোনো স্মরণীয় দিন আছে, সেটা উম, তোমাদের মনের মধ্যে গভীরভাবে দাগ কেটেছে, সেটা যদি একটু শুনি। মানে স্মরণীয় কোনো ঘটনা এক বা একাধিকও হতে পারে। তোমরা তো 2007 সাল থেকে নাট্য চর্চা করছো, এবং 2020 সাল থেকে বললে, 20 সাল থেকে বললে তো যে তোমরা, তো তোমাদের কোনো আবৃত্তি চর্চা। বিশেষ কোনো এরকম স্মরণীয় ঘটনা যেটা তোমাদের এখনো মনে গভীরভাবে দাগ কেটে রয়েছে, সেরকম কোন? গার্গী কিছু বলবে এই বিষয়ে? বলো না, আমি বলবো, বলো না। আহ, একটা আমাদের তো স্মরণীয় সময় আমরা কাটিয়েছি সেরকম কিছু। মানে আমাদের এতই ছোট বয়সে, আমরা এতই ছোট কলকাতা কল্পক যে আমাদের পুরো সময়টাই আমাদের কাছে খুব স্মরণীয়। এবার যদি তার মধ্যে বিশেষ করে বলতে হয় তাহলে বলবো 2020 কোভিড পিরিয়ডে, 2020 মাঝামাঝি জুন জুলাই নাগাদ কলকাতা কল্পকের আবৃত্তি শাখার অফিসিয়ালি যাত্রা শুরু হয়। এই কোভিড পিরিয়ডটা আমরা মনে হয় কেউই ভুলে যাইনি। গোটা পৃথিবীতে তখন একটা মহামারী ত্রাস, তার পাশাপাশি আর একটা মহামারী এসেছিল, অবসাদ। সবাইকে অবসাদ, মানে আমরা সবাই তখন অবসাদগ্রস্ত। তার কারণ কেউ কাউকে ছুঁতে পারছি না। আমাদের জীবনে স্পর্শের তো একটা বিশাল ভূমিকা আছে, সবাই সবার থেকে দূরে। সেই সময়
আমাদের ম্যাডাম শুরু করলেন কবিতার ক্লাস। আমরা অনেকেই এইখানে ছাত্রছাত্রী আছি যাদের জীবনে সেই অর্থে কবিতার চর্চা ছিল না, কিন্তু আমরা তখন সবাই কবিতাকে আঁকড়ে ধরলাম এই কারণে, কবিতা দিয়ে না আমরা পরস্পরকে তখন ছুঁতে শিখলাম, ছুঁতে পারছি। মানে মধ্যমগ্রাম, গুড়গাঁও, গৌহাটি, কলকাতা, চাকদা, বর্ধমান, মানে এক প্ল্যাটফর্মে পুরো পাশাপাশি গোল হয়ে বসে আছি মনে হচ্ছে, যার জন্য 2020টা আমাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে ভীষণ স্মরণীয়। আর 2020তে আমাদের যাত্রা শুরু হয়েছে ঠিকই, কিন্তু শুরুরও তো আর একটা শুরু থাকে। মানে আমরা জানি যে কোনো স্বপ্নের একটা বীজ থাকে মনের মধ্যে, সেইখান থেকেই মনে হয় 2019-এ কলকাতা কল্পকের নাট্য সংস্থার ব্যানারে প্রথম অনুষ্ঠান হয় কবিতা কেন্দ্রিক 5 কন্যার 5 কাহিনী। এখানে আমাদের সকলের শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মীদি এসেছিলেন এবং পারফর্ম করেছিলেন। অনুষ্ঠানটি হয়েছিল শিশির মঞ্চে। বিখ্যাত বাচিক শিল্পী এবং বাচিক শিল্পী মৃণাল রায়ের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটা হয়েছিল। এটা নিয়ে কি ম্যাডাম তুমি কিছু বলবে একটু মৃণাল দাস সম্পর্কে? হ্যাঁ, এখানে আমাকে একটু বলতেই হবে মৃণালদার কথা। আসলে কলকাতা কল্পকের আবৃত্তি শাখাটা বোধহয় কোনোদিনই তৈরি হতো না যদি নেপথ্যে মৃণালদা আমাকে ক্রমাগত উৎসাহ না দিতেন। আমি জানি না মৃণালদা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন কিনা। আসলে আমি মূলত থিয়েটারটাই করেছি তার আগে পর্যন্ত, আর আবৃত্তি চর্চাটা করেছি এককভাবে। আবৃত্তি চর্চাটা এককভাবে একেবারে 3 বছর বয়স থেকে আমার আবৃত্তি চর্চা। সেই সময়ে কখনো ভাবিনি অতদিন পর্যন্ত, 2020 পর্যন্ত, 19 পর্যন্ত বলতে গেলে কখনো ভাবিনি যে নিজের একটা কোনো আবৃত্তির দল হবে। আচ্ছা, মৃণালদা আছেন, থ্যাংক ইউ মৃণালদা। আমি কখনো ভাবিনি যে একটা আবৃত্তির দল করা যেতে পারে। আমি থিয়েটার নিয়েই বুঁদ হয়েছিলাম। আমার আবৃত্তি শুনে কোনোভাবে মৃণালদা আমাকে এইটাতে ক্রমাগত উজ্জীবিত করতে থাকেন যে তুমি আবৃত্তি শেখাও, আরো কিছু মানুষের কাছে তোমার মতো করে তুমি যেভাবে বলতে চাও, যেভাবে আবৃত্তিকে ছুঁয়ে থাকতে চাও, তোমার আবৃত্তি শিল্প নিয়ে নিজের যা স্বপ্ন সেটা নিজের মধ্যে রেখো না, সেটা একটু ছড়িয়ে দাও। এই প্রেরণাটা আমার কাছে খুব জরুরি ছিল। আমার একটু প্রেরণা লাগে, একটু মানে একা কাজ করতে এগিয়ে যেতে। ওরা আছে কলকাতা কল্পকে, সবাই কিছুটা আমাকে ওই একটু ঠেলে ধরে থাকে আর কি, এরকম টাইপের বিষয়টা। এবং সেই জন্য ওই বছরটা 2019-এ আমরা প্রথম মঞ্চে নামলাম কবিতা নিয়ে, কলকাতা কল্পক প্রথম মঞ্চে কবিতা নিয়ে নামলো। 5 কন্যার 5 কাহন বলে শিশির মঞ্চে একটি অনুষ্ঠান হয়েছিল, এবং সেটা খুব থিয়েটারের মতো স্কিম্যাটিক, কোনো কথা না, শুধুমাত্র একজন সঞ্চালকের উপরে আলো পড়ছে আর তার আলোটা ফেড আউট হয়ে যাচ্ছে, মঞ্চে এসে কখন দাঁড়িয়ে পড়েছেন শিল্পী, তার আলোটা ফেড ইন হচ্ছে। যেভাবে থিয়েটারে আমরা আলো নিয়ে কাজ করি, মঞ্চ নিয়ে কাজ করি, ঠিক সেইভাবে আমরা এটা করতে চেয়েছিলাম। একেবারে 1.5 ঘন্টার একটা অনুষ্ঠান, খুব ডট 1.5 ঘন্টায় শেষ হয়েছে, এইরকম একটা কাজ আমরা করেছিলাম। এটা আমাদের কাছে খুবই আনন্দের, খুব ভালো লেগেছিল অনুষ্ঠানটা করে, এবং সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন মৃণালদা। মৃণালদা আমাদের আর্থিক সহযোগিতাও করেছিলেন, আমাদের সমস্ত ভাবে আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করেছিলেন, এবং এখনো পর্যন্ত মৃণালদা আমাদের পেছনে একেবারে ঢালের মতন আমাকে সহযোগিতা করে যান। এটা আমার কাছে খুব একটা আনন্দের, গৌরবের বিষয়। তার মানে যদি জানতে চাই গার্গীদি, তোমাদের এই যে 2007 সাল থেকে তোমাদের যে কলকাতা কল্প, তো এর মধ্যে স্মরণীয় বছর তোমাদের কোনো একটা বছর নয়,
একাধিক বছর আছে যেগুলো তোমাদের মনে খুব গভীর জায়গা করে আছে এবং কলকাতা কল্পকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো? মানে একদমই তাই, একাধিক বছর, একদমই তাই। একাধিক যেহেতু আবৃত্তি, হ্যাঁ হ্যাঁ, একাধিক কাজ, এবং যদি তুমি থিয়েটারের কথা বলো, সেখানে আমার অনেক কিছুই বলার থাকবে, কিন্তু যেহেতু মূলত আজকে আমরা বাচিক নিয়ে কথা বলছি, আমার মনে হয় এই সময়টা, আর যেটা গার্গী বললো, কোভিড পিরিয়ডটাতে একটা প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, মানসিক যন্ত্রণা। আমার মনে হয়েছে যে ওরাও সেটা অনুভব করেছে, যে আমরা যেন কবিতার মাধ্যমে ইথারে আমাদের ভেতরকার ভালো লাগা মন্দ লাগা আদান প্রদান করতে পেরেছিলাম ওইভাবে, এবং ওই জন্য ওই সময়টা আমাদের কাছে খুবই স্মরণীয়। আচ্ছা, আজ 18 মে 2024, বন্ধুদের আরেকবার জানাই আপনারা দেখছেন সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 25, এবং আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা কল্পকের বন্ধুরা। আচ্ছা গার্গীদি, যদি আমি বলি যে তোমাদের প্রতিষ্ঠান তো স্বপ্ন দেখে সবাই, স্বপ্ন দেখে বলেই সামনে এগিয়ে যায়। তোমরা ঠিক কোন লক্ষ্যে যেতে চাও? কলকাতা কল্পক কোথায় যেতে চায়? বা এই প্রসঙ্গে তোমরা কলকাতা কল্পককে অন্য কোনো প্রতিষ্ঠানের থেকে একটু আলাদা কিভাবে বলবে? কি কি মানে ক্রাইটেরিয়া দেবে যে যেখান থেকে একটু আলাদা হবে কলকাতা কল্পক সবার থেকে? হ্যাঁ, এই প্রশ্নটায় ঢুকছি তার আগে আমি একটি মন্তব্য দেখলাম ধনঞ্জয় দার, যে মৃণালদার মতো একজন মানুষের সহযোগিতা মানুষের, হ্যাঁ, প্রতিষ্ঠানের, এটা হ্যাঁ সত্যিই তাই। ধনঞ্জয় দা যেটা লিখেছেন যে মৃণাল বাবুর মতো এমন মানুষকে পাওয়াও প্রতিষ্ঠানের স্মরণীয় ঘটনা, একদমই ঠিক। আসলে মানুষের পাশে দাঁড়াও, আমরা কবিতায় যতই বলি, সত্যি সত্যি মানুষের পাশে কিন্তু আমরা দাঁড়াতে পারি না। আমাদের অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, মানসিক এবং বাহ্যিক। সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে যখন কোনো মানুষ নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ান, সেটা সত্যিই একটা স্মরণীয় ঘটনা হয়ে যায়। এবার যেটা তুমি আমাকে প্রশ্ন করলে যে আমাদের স্মরণীয় কি, বা কলকাতা কল্পক আলাদা কি করতে চায়, আমার মনে হয় এই কথাটা একটু কে বলবে, দেবলীনা দিয়ে একটু বলবে এই বিষয়টা, বলো না একটু। হ্যাঁ, আচ্ছা, বলছি। প্রথমে কথার বাড়ির সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। কলকাতা কল্পকের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ। খুব মানে এই যে স্মরণীয় ঘটনার কথা হচ্ছিল, তো আজকের সন্ধ্যাটা কলকাতা কল্পকের জন্য একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তো একদম। যেটা বলছিলাম যে স্বপ্নের কথা। হ্যাঁ, এই যে আজকের সন্ধ্যেটা, এটাও কিন্তু আমাদের একটা স্বপ্ন, যে আমরা কোথাও দলগতভাবে একসাথে গিয়ে আমাদের কথা তুলে ধরতে পারবো। তো এইরকম ছোট ছোট স্বপ্ন নিয়েই তো বড় স্বপ্ন দেখা যায়। আর আমার তরফে যদি আমি বলি, আমি গুয়াহাটিতে থাকি, অসমে, অনেকটাই দূর। কবিতা বলতে ছোটবেলার থেকেই ভালোবাসি, আমার বাড়িতেও আমি দেখেছি। কিন্তু যেটা আমার ব্যক্তিগত সমস্যা ছিল, আমি গুয়াহাটিতে বসে কবিতা শেখার বা কবিতা চর্চা করার সুবিধে খুব একটা পাইনি। সেভাবেই এতটা সময় কেটে গেল। এবার ওই কোভিড পিরিয়ডে আমি কোভিডে আক্রান্ত হয়ে খুবই মানসিক অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আমি পুরো একটা সাদা দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকতাম। এটা আমার এই অবস্থা হয়েছিল। আমি কারোর সাথে কথা বলতাম না, কোনো ইন্টারাক্ট করতাম না। এরপরে একদিন আমি মোবাইলে গার্গী সেনগুপ্ত, আমাদের সম্মানীয়া, যিনি আমাদের পরিচালিকা কলকাতা কল্পকের, তার আবৃত্তি আমি আগেও শুনেছি আহ সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে। তো তখন আবার শুনলাম। শুনতে শুনতে আমার কেন যেন মনে হচ্ছিল যে এখান থেকে হয়তো আমি একটা আমার যে ভেতরের অবসাদ কাটানোর একটা রাস্তা আমি পাবো। কারণ ম্যাডামের আবৃত্তি করার যে ভঙ্গিমা বা যে শৈলী, তার মধ্যে না আমি সবসময় একটা ধ্রুপদী ব্যাপার খুঁজে পেতাম আর কি। শিল্পের তো একটা ধ্রুপদী ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আমি খুঁজে পেতাম, সেটাই আমাকে আকৃষ্ট করলো। এবং সেইটার থেকেই
দেখুন, আমি এখন যে বয়সে দাঁড়িয়ে আছি, সেই বয়সে আমি এটা কখনোই আমার স্বপ্ন হবে না যে আমি মাইকে একদম প্রচুর আলোর সামনে এসে মাইকে কবিতা বলে একটা সাংঘাতিক কিছু পেয়ে যাব। আমি কবিতাকে চেয়েছিলাম আমার পথ চলার একটা অবলম্বন হিসাবে, এবং কলকাতা কল্পক আমাকে সেটা দিয়েছে। এবং আমি মনে করি আমার সমস্ত কবিতা বন্ধুরা এখানে যারা রয়েছেন, আমাদের স্বপ্ন এটাই, ওই যে বলে না, ভূমির থেকে ভূমা, মানে পা থাকবে মাটিতে কিন্তু আমাদের চোখ থাকবে আকাশের দিকে। এবং কবিতাকে হাতে নিয়ে আমরা আমাদের সমস্ত সংশয় সংকট যেন পেরিয়ে যেতে পারি, ব্যক্তিগত এবং সমষ্টিগত সমস্ত সংকট থেকে যেন আমরা মানে উত্তরণের পথে যেতে পারি কবিতাকে হাতে নিয়ে। এটাই আমাদের কলকাতা কল্পকের স্বপ্ন। মঞ্চের আলো ঠিক নয়, মননের আলো আমাদের আলোকিত করুক। কবিতা যেন আমরা বোধের থেকে এবং মনন থেকে উচ্চারণ করতে পারি, সেটাই আমরা শিখি এখানে। এবং হ্যাঁ, অনুষ্ঠান যে আমরা করবো না তা নয়, আমরা নিশ্চয়ই চাইবো, কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য, প্রথম স্বপ্ন কবিতাকে হাতে নিয়ে সবার সাথে মিলেমিশে এগিয়ে যাওয়া, এবং কবিতাকে সাধারণ মানুষের কাছে এনে পৌঁছে দেওয়া সঠিকভাবে, যে কবিতা কি বলতে চায়। আমি জানি না আমি ঠিক মতো বলতে পারলাম কিনা, কারণ আজকের দিনটাতে আমি অত্যন্ত আবেগিক হয়ে আছি যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদেরকে ডেকেছে, এবং আমি তো আরো দূরে, কলকাতা থেকে কত দূরে, সেখান থেকে আমি এখানে আমার দুটো কথা বলতে পারছি, এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি। আমি জানি না আমি কতটুকু খুব ঠিকঠাক ভালো বললাম বললেন আমি একটু কিনা। দেবলীনাদি। সংযোজন করব। খুব ভালো, হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ, একটু আচ্ছা রুনা, সংযোজন করি। এবার আবার কিছু একটু শুনে নি, আমি একটু কিছু একটু একটা তার আগে শোনা একটু যাক আবার। সংযোজন করি, হ্যাঁ, একটুখানি হ্যাঁ, সংযোজন একটুখানি। করি তার আগে। আমি দেবলীনাদির কথায়, এই যে দেবলীনাদি বললো না, এটা একেবারে তার স্বতঃস্ফূর্ত আবেগের কথা, এবং এটাই কলকাতা কল্পকের কথা। একেবারেই এটা এটা আমার ভালো লাগছে যে আমার আমার স্বপ্ন আমি চারিত করতে পারছি তোমাদের মধ্যে, ওদের মধ্যে, এইটা আমার কাছে একটা ভীষণ আনন্দের। আর যদি তুমি বলো যে কলকাতা কল্পকের স্বপ্ন কি, দেবলীনাদি একদম ঠিক বলেছেন। আমি তার সঙ্গে আরেকটু সংযোজন করি। এই যে কলকাতা কল্পকের লোগোটা, যে দুহাত বাড়িয়ে দিয়ে, হ্যাঁ, এই দুহাত বাড়িয়ে দিয়ে যেন সকলকে বুকে টেনে নিতে পারি, এবং দুহাত প্রসারিত করে যেন আমি আমাকে উজাড় করে দিতে পারি। এবং কবিতা বলে কিছু, ওই ওই যেটা বললো দেবলীনাদি বললেন যে আমরা আলোর সামনে দাঁড়িয়ে কবিতা বলবো, আমাদের প্রচার হবে, নাম হবে, এই সংকীর্ণতা থেকে বেরিয়ে যেন আবৃত্তি চর্চা আমাদেরকে আমাদের মননের উন্নয়ন ঘটাতে পারে। আমরা যেন কি বলবো, আরো একটা উন্নততর মানুষ হয়ে উঠতে পারি। আমার মনে হয় এটাই কলকাতা কল্পকের মূলত স্বপ্ন। তোমরা তো এবার এই এবার দলগত তোমরা কাজ বলো। করছো বলেই, হ্যাঁ আমি একটু বলে দিই যে দেবলীনাদি এই যে কথাটা বললো, কথাগুলো যে কলকাতা কল্পক আর এখন তোমার একার নয়, সবাই মিলে তোমরা কলকাতা কল্পক, এটাই দেবলীনাদির কথায় উঠে এলো। খুব ভালো, খুব ভালো লাগলো। হ্যাঁ অঞ্জনাদি, খুব বলো ভালো। কি বলছিলে? হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা আবার একটা একটু কিছু উপস্থাপনা, হ্যাঁ শুনে কিছু নেওয়া যাক, শুনবো। কোনো উপস্থাপনা। নিশ্চয়ই বেশ, নিশ্চয়ই আমরা। আগে একটু মিতালি শুনিয়ে নিক, কারণ মিতালি অনেকক্ষণ এসে বসে আছে, একটাও কথা বলেনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মিতালি একটু শুনিয়ে নি। মিতালি কোথা থেকে যুক্ত হয়েছিস একটু বলিস? আমি কাথি থেকে। শোনা যাচ্ছে তো আমার কথা? আমি কাথি থেকে, আমিও কিন্তু ওই কোভিড পিরিয়ডেই ওর সঙ্গে যুক্ত হয়েছি। ও একাধারে আমার শিক্ষিকা, কিন্তু ও আমার বান্ধবীও। আমি কাথি থেকে অনলাইনে ক্লাস করি। আমি আজকে সবাইকে, কথার বাড়ির সবাইকে অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দুজন দিদি যে সঞ্চালিকা রয়েছেন, পিছনে যে দেবস্মিতা দি রয়েছেন, এবং অবশ্যই ধনঞ্জয় বাবুকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমি এত দূর থেকে এখানে এই মঞ্চে এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি বলে। আমি একটা ছোট্ট কবিতা শোনাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের, জন্ম হয় না, মৃত্যু হয় না। আমার ভালোবাসার জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম।
আমার কেউ নাম রাখেনি, 3-4টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মুখে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি। তবু আমার জন্ম কবচ, ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আমার ভীষণ পছন্দের কবিতা, খালি আমার নয়, প্রত্যেকেরই ভীষণ ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো লাগলো। ভীষণ। খুব। আচ্ছা দিদি, এই যে তোমাদের এই যে সবাই তোমরা একসাথে কলকাতা গল্প, তোমাদের এখন আর এটা তোমার একার নেই, সবার হয়ে গেছে, তো এই ক্ষেত্রে তোমরা মানে ধরো পরবর্তী প্রজন্ম মানে এটা লেগাসি নিয়ে যাওয়ার জন্য তোমাদের কি কোনো পরিকল্পনা আছে পরবর্তী প্রজন্মের দিকে হস্তান্তরিত করার ব্যাপারে, বা তোমরা এটা কি ভেবেছো ভবিষ্যৎ পরিকল্পনা, মানে তোমাদের কি? তোমরা একটু কেউ বলবে? আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলো, আবৃত্তি নিয়ে চর্চাটা মূলত আমাদের পরিকল্পনা। আমরা এখনো শ্রুতি নাটক নিয়ে কাজ করি না, কিন্তু ভবিষ্যতে আমাদের শ্রুতি নাটক নিয়ে কাজ করার একটা ইচ্ছা রয়েছে। আমি প্রথমেই বললাম আমরা খুব শিশু সংগঠন। আমি একটুখানি না এই প্রসঙ্গে একটু বলতে চাইছি, কারণ এত মানুষ এখানে রয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখছেন। আমি ঠিক লোভটা এড়াতে পারছি না। আমি যদি একটু আমার আগের কাজগুলো, আমরা কি কাজ একদম, আমরা করেছি তো একটু শুনতেই বলি। চাইছি। একদম, আমরা তো একটু বলি, শুনবো, গার্গী একটু শুনবো। বলো না, হ্যাঁ, গার্গী একটু বলো, একটু একটু গুছিয়ে বলো, গার্গী একটু গুছিয়ে যদি বলো আমরা কি কাজ করেছি এর আগে, চেষ্টা করছি তাহলে যতটা মনে হয় পারছি। বোঝা যাবে যে আমরা কিভাবে যেতে চাই। তারপরে হ্যাঁ, আমি কনক্লুড করবো, একটু বলে নি। যতটা পারছি আমি চেষ্টা করছি গুছিয়ে বলার। সত্যি করে না এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটু বেশি আবেগ বিহ্বল হয়ে পড়ছি, কারণ আমাদের কলকাতা কল্পকটার সঙ্গে, আমাদের কলকাতা কল্পকের সঙ্গে আমাদের একটা বড্ড বেশি ইমোশন জড়িয়ে রয়েছে। যাই হোক, আমি আমাদের 2020 সাল থেকে তো শুরু হলো, এবার 2020-2021 এই দুটো বছর আমরা তখন একদমই সদ্য সদ্য শিখছি বলে ক্লোজ ডোর অনুষ্ঠান করতাম জি মিটে। আমাদের বন্ধু শুভানুধ্যায়ী যারা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতাম। এইভাবে আমরা কিছু অনুষ্ঠান করলাম। করার পরে 2022-এর জুলাই মাসে আমরা প্রথম বাইরের দল থেকে ডাক পেলাম। অনুষ্টুপের তরফ থেকে শ্রদ্ধেয় শ্রী শিবপ্রসাদ মজুমদার এবং শ্রীমতী শবরী মুখোপাধ্যায় আমাদেরকে তাদের অনুষ্ঠানে ডেকেছিলেন তখন, এবং কলকাতা কল্পক যথারীতি সমবেতভাবে আমরা একটা পরিবেশনা করেছিলাম। বিষয় ছিল অনুভবে বহমান। কারণ আমরা জানি যে কবিতাটা তো কোনো আলাদা স্বতন্ত্র বিষয় নয়, একটা কবিতা বলে আলাদা করে কিছু হয় না। কবিতা একটা নদীর মতন বয়ে চলেছে, মানে সৃষ্টির একদম আদিলগ্ন থেকে সেই বাতাসের মর্মরে ঝর্ণার শব্দে যে কবিতা তৈরি হয়েছিল সেই কবিতায় আজও বয়ে চলেছে। এই ধারণা থেকে আমরা একটা খুব সুন্দর উপস্থাপনা করেছিলাম সেদিন। এরপরে একটু একটু সাহস হলো, তখন আমরা প্রথম ফেসবুক লাইভ করলাম সেই বছরে সেপ্টেম্বর মাসে। সেখানে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম শ্রদ্ধেয় তপন রায় প্রধান মহাশয়কে। আর 2022-এ নভেম্বর মাসের 6th নভেম্বর, এই তারিখটা আমার এখনো মনে আছে, আমাদের সকলের মনে আছে। সেই প্রথম আমাদের বার্ষিক অনুষ্ঠান হলো পানিহাটি নজরুল মঞ্চে, যেখানে কথার বাড়ির কর্ণধার ধনঞ্জয় বাবু উপস্থিত ছিলেন। আমরা সেখানে, সেটা ছিল বিদ্রোহীর শতবর্ষ, আমরা সমবেতভাবে বিদ্রোহী কবিতাটা
মঞ্চে উপস্থাপিত করেছিলাম, এবং আমার বলতে খুব ভালো লাগে এই কবিতাটা আমরা কিন্তু যারা অনলাইনে স্টুডেন্ট তারা একসাথে সমবেতভাবে বলেছিলাম, যেটা খুব একটা সহজ ব্যাপার ছিল না। এটা নিয়ে ম্যাডাম তুমি যদি একটু কিছু বলো, এই বিদ্রোহী কবিতাটা নিয়ে বলবে? হ্যাঁ, একটু ছোট করেই বলি, কারণ সময় এগোচ্ছে। বিদ্রোহী কবিতাটা না আমার খুব ইচ্ছে ছিল যে সকলে মিলে পারফর্ম করে। এবার এক একজন এক এক জায়গায়, কেউ গুড়গাঁও, কেউ গৌহাটি, কেউ কাঁথি, কেউ কলকাতা, ওদের সবাইকে আমি বলে দিলাম যে দেখো তোমাদের এটা তুলে ফেলতে হবে যেভাবেই হোক, এবং সেটা পার্ট করে 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 ওরা প্রতিদিন রাত 11টায় রিহার্সালে বসতো, আমাকে থাকতে হতো না। এই যে একটা কি বলবো, একটা দলগত একটা যূথবদ্ধতা, এইটা কলকাতা কল্পকের একটা প্রাণ। এবং এখানে দাঁড়িয়ে আমি আর একটা কথা বলি, আমি মূলত আজকে যারা অনলাইন নিয়ে আমার কাছে প্রশিক্ষণ নেয় তারাই যুক্ত করেছি তাদেরকেই, কারণ অফলাইনে অনুষ্ঠান হলে ওরা আসার সুযোগ পায় না। যে কোনো অনুষ্ঠানেই তো গৌহাটি থেকে দৌড়ে আসা যায় না, কাঁথি থেকে দৌড়ে আসা যায় না, গুড়গাঁও থেকে দৌড়ে আসা যায় না। ফলে এই অনুষ্ঠানটাতে তাদের রেখেছি, এবং অফলাইনের আমাদের যে বন্ধুরা আছে তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, তারা আমাদের এখানে অনুষ্ঠান দেখছে, কমেন্টও করছে হয়তো। কিন্তু এই যে বিদ্রোহী কবিতাটা ওরা 4-5 জন মিলে পার্ট 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 করে করেছে, কখনো মনে হয়নি যে এটা কোনো ওরা লাইভ রিহার্সাল করেনি। এইটা আমার আমার পাওয়ার জায়গা ওদের কাছ থেকে আমি পেয়েছি। চলো বাকিটুকু তুমি শেষ করো। হ্যাঁ, এরপরে 2023-এ আমরা আর একবার ডাক পেয়েছিলাম বাইরের দল থেকে, কারুভাস তাদের সাহিত্য সন্ধ্যায় কবি মজিদ মাহমুদকে একটা সম্মাননা দেয়। আমরা সেই কবিরই লেখা মাহফুজা মঙ্গল থেকে কিছুটা অংশ উপস্থাপনা করেছিলাম। আর সব থেকে বড় পাওনা হয়ে গেল কিছুদিন আগে কবিপক্ষে 25শে বৈশাখের ঠিক পরের দিন 26শে বৈশাখ আমরা অবনীন্দ্র সভাঘরে পারলাম কলকাতা কল্পকের তরফ থেকে কবি প্রণাম অনুষ্ঠান করতে। আমাদের এই কলকাতা কল্পকের এই ছোট্ট জীবনের ছোট্ট জার্নি এইটাই, কিন্তু অনেক বড় বড় পাওয়া হয়ে গেছে আমাদের, আমার মনে হয়। আচ্ছা, তোমরা যে এই যে দলগত কাজ করো, সেক্ষেত্রে মানে ধরো একসাথে অনেকে মিলে কাজ করলে সবসময় যে মত মিলবে বা সবই ঠিকঠাক হবে এমন না, হয়তো হয় না, জানি না। তো সেরকম কোনো অভিজ্ঞতা তোমাদের যদি থাকে আর কি। আমি হ্যাঁ, মতের মিল অমিল, আচ্ছা মিতালি বলবি? মিতালি অনেকক্ষণ কিছু বলেনি, মিতালির আচ্ছা, কাছে একটু আচ্ছা। শুনি। মিতালি একটু বল। হ্যাঁ, এটাও একেবারে আমাদের নিজেদের মত, একেবারে মনের থেকে বলা। প্রথমত বলি যে প্রশ্নটা যে আমাদের কখনো কোনো কাজ করতে গিয়ে মতের মিল বা অমিল হয়েছে কিনা, সহজে এক কথায় বলতে গিয়ে আমাদের কখনো কোনো মতের অমিল হয়নি। কারণটা বলি, প্রথমত আমাদের যিনি মানে প্রশিক্ষিকা গার্গী সেনগুপ্ত, ওনা আমাদের কোনো কাজের ব্যাপারেই কোনো বাধা দেয়নি, সেখানে আমরা অবাধ বলা যায়, আমরা সেখানে অনেক বেশি স্বাধীন সাবলীল, সে কবিতা পড়ার ক্ষেত্রে হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে। প্রথমে কবিতা পড়ার কথা বলি, আমরা ওর ব্যাপ্তি অনেক, ও অনেক বেশি কবিতা পড়ে, আমাদের সবসময় হয়তো সে সুযোগ ঘটে না, ও আমাদের অনেক কবিতা পাঠায়, আমরা পড়ি। এই যে কবিতা পড়া বা তাকে বলার জন্য প্রস্তুত হওয়া, এর জন্য তো একটা প্রস্তুতি দরকার হয়। সেটার জন্য যে কবিতা বলতে গেলে যেসব জিনিসগুলো আমাদের শিখতে হয়, যেমন তার উচ্চারণ বিধি, কবিতার ছন্দ, লয়, এগুলো তো আমাদের শিখতেই হয়েছে ঠিকই, কিন্তু ওর ভেতরে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ও না কখনো আমাদের উপরে কিছু চাপিয়ে দেয়নি। আমরা যখন কবিতা পড়েছি, ও কখনো আমাদের বলেনি যে দেখো আমি কবিতাটাকে এভাবে পড়ছি, তোমরা এভাবে পড়ো, বা কবিতাটার মানে আমি এটা করলাম, এটাই সত্যি, এটাই শেষ কথা, তোমরাও এটা শোনো। এটা কখনো হয়নি।
বরং ও বারবার বলে কবিতাকে অনেক বেশি বার পড়ো, অনেক অনেক পড়ো, কবিতার গভীরে ঢোকো, দেখো কবিতার দর্শনটা কি বলতে চাইছে, সেটাকে খুঁজে বার করার চেষ্টা করো। সবাই মিলে তোমরা কবিতা আলোচনা করো, কার কি মত দেখো, তাতে কি হবে, তোমরা কবিতাটাকে আত্মস্থ করতে পারবে। কবিতা যখন বলবে তখন কবিতাকে তোমাকে জোর করে বলতে হবে না, কবিতা নিজে বেরিয়ে আসবে, ওটা একটা ছবির মতো সবার কাছে ফুটে উঠবে। এবং এটা করতে গিয়ে না আমাদের কখনো মানে মনে হয়নি যে আমাদের এই তো এইটার মধ্যে দিয়েই থাকতে হবে, বা ও আমাদের কখনো বলেনি দেখো এটাই আমার স্টাইল, তোমাকে এই স্টাইলটা ফলো করতে হবে, দেখো আমি এই শব্দটা এভাবে উচ্চারণ করছি, তুমিও এভাবে উচ্চারণ করো, এটা নয়। একটা ছোট একটা উদাহরণ বলি, এটা আমার খুব ভালো একটা স্মৃতি, আর বলা যায় যে ওর প্রতি এটা না আমাদের শ্রদ্ধাটাকেও বাড়িয়ে দিয়েছে। এটা মনে হয় আমার কেবল একার মত হবে না, আমার দলে মনে হয় সবাই আমার সঙ্গে সহমত হবে। আমরা বেহুলা ভাসান কবিতা নিয়ে একবার কাজ করছিলাম, সবাই মিলে অনলাইনে ক্লাস করি, আমরা অনেক দূর থেকে তো ক্লাস করি ওর হাত ধরে। তা ওখানে দুটো লাইন ছিল, ভিক্ষা নয়, বিনিময়ে দেব তোমাদের যা কাঙ্ক্ষিত, বাণিজ্যের শর্তে, তোমরা দেবে প্রাণ, আমি দেব আমার কিছু নেই তাই আমার যৌবন। তা ও ব্যাখ্যা দেওয়ার সময় আমাদের বলছিল, দেখো কোনো নারী তো আর স্বইচ্ছায় কারো যৌবনকে দান করে দেয় না, এরকম ভাবে কিছু আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছিল বা ব্যাখ্যা করছিল। তা ঠিক এই সময় আমরা সবাই মন দিয়ে শুনছি, আমাদেরই দলের আরেকজন ছাত্রী গার্গী আজকে উপস্থিত রয়েছে, ও এটাকে বলবে। তা ও তখন বলছে যে দেখো তুমি তো এটাকে এভাবে ব্যাখ্যা করলে, এভাবে বললে, কিন্তু আমার যেন মনে হয় এটাকে এভাবে নয়, দেখো এটা একটা চ্যালেঞ্জিং, এটা অন্যভাবে আমি এভাবে ভেবেছি, ওর মতটাও বললো। গার্গী কিন্তু মুহূর্তও ভাবলো না, বললো হ্যাঁ দারুণ ব্যাপার, তুমি তোমার মতন করে ভেবেছো, এটা তো দারুণ বিষয়, হ্যাঁ হতেই পারে। এই যে জায়গাটা, যে ও কিন্তু কখনো আমাদের মতটাকে না অমর্যাদা করে না, ও সব সময় সেটাকে, হ্যাঁ কবিতাকে তো আমরা, কবি দেখো কিভাবে লিখেছেন, আমরা তো বিভিন্ন ভাবে ভাবতে পারি, আমাদের ভাবনাটা অনেক বেশি হবে, আরো ভেতরে ঢুকবো আমরা, আরো দর্শন বুঝবো। এটা একটা দিক, যেমন আর একটা দিক না বললে নয়। এই যে আমাদের গার্গী বললো আমরা ছোট থেকে বড় বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি, অনুষ্ঠান করেছি, সেটা ঘরোয়া অনুষ্ঠান হতে পারে বা মঞ্চে অনুষ্ঠান, এক্ষেত্রেও কিন্তু আমাদের কখনো না আজ পর্যন্ত মতের পার্থক্য হয়নি। আমরা সবাই একসঙ্গে অনলাইন অফলাইন যারা আছি কলকাতা কল্পকের সদস্য, তারা সবাই একসঙ্গে ডিসিশন নিয়েছি যে কি করা উচিত, এমনকি খরচ খরচা, কত টাকা আমরা খরচ করতে পারি, কিভাবে খরচ করতে পারি, যে গেস্টকে আমরা ডাকবো তাকে আমরা কি উপহারটা দেব, এটাও কিন্তু আমাদের সবার মত। যদিও আমরা যারা অনলাইন অনেক দূরে দূরে থাকি, তারা তো সবসময় ওর পাশে থেকে কাজ করতে পারি না অনেক দূরে থাকার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের অফলাইন বন্ধুরা ভীষণভাবে এগিয়ে এসেছে। ওরা সে একেবারে মঞ্চ প্রস্তুতির প্রথম পর্ব থেকে, সে মানে সহজে বলা যায় যে সে ফুল মিষ্টি আনা থেকে শুরু করে মঞ্চ কিভাবে সাজানো হবে, কোথায় আমাদের পোস্টার লাগানো হবে, এগুলো কিন্তু ওরা খুব দায়িত্ব নিয়ে করে। কারণ আমরা তো সবসময় হয়তো সেদিন এসে পৌঁছালাম, কেউ হয়তো আমরা কখনো আসতেই পারি না, এমন হয়েছে। কিন্তু অফলাইনের বন্ধুরা কিন্তু একসঙ্গে থেকে এই কাজগুলো করে। তা এই কারণে মনে হয় আমাদের দলের মানে মতের কখনো অমিল এ ব্যাপারটা ঘটেনি। আর আমরা যদি এভাবে চলতে থাকি হয়তো ভবিষ্যতেও কখনো এরকম কিছু ঘটবে না। এই আর কি। গার্গী আর কিছু গার্গী আমি মানে আরেক আমার গার্গীকে মনে বলছি। হয় আমার মনে হয় না, বাকিরা বলতে পারে। আমার মনে হয় মিতালি বলল, খুবই ভালোভাবেই বলেছে। আসলে মতের মিল অমিল সত্যি তো বেশি দিন তো আমাদের পথ চলা নয়, সেটাও একটা কারণ। এবং সকলে মিলে কাজ করবার জন্যই তো কলকাতা কল্পক, কারোর একার মানে কথা চাপিয়ে দেওয়ার ব্যাপারটা জন্য মনে তো হয় যে কলকাতা আমরা কল্পক। এত দূরে আছি, কিন্তু কখনো মনে হয় না যে আমরা দূরে থেকে ক্লাস করছি, যেন মনে হচ্ছে আমরা সবাই একসঙ্গে গোল হয়ে বসেই মনে হয় কবিতা পড়ছি, ওরই হাত ধরে হয়তো এক জায়গায় গোল হয়ে বসে আমরা কবিতা পড়ছি, এটাই মনে হয়। একটা ছোট্ট কথা শুধু বলি,
কলকাতা কল্পকে না কখনো মতের অমিল হবে না, তার কারণ কলকাতা কল্প কখনো ইগো দিয়ে চালিত হয় না, লজিক দিয়ে চালিত হয়, সেই জন্যে। সবাই খুব আশাবাদী। রুনা? আচ্ছা, আমরা আবার খুব ভালো করে বললে, সেটা এক পরিবার হয়ে কাজ হ্যাঁ, করলে সেখানে সত্যি আর কখনো এইসব প্রবলেম আসে না, এটাই আর কি। আর ধরো যদি এরকম বলি, তোমাদের তো ধরো মানে তোমাদের মৃণালদা তোমার তো সবসময় তোমাদের সাথে মানে চলেছেন, তোমাদের মানে বলা যেতে পারে তোমাদের প্রতিষ্ঠানের বন্ধু স্বরূপ আর কি। কিন্তু যদি ধরো একটু উল্টো ভাবে বলি, যে সেরকম কি কখনো মনে হয়েছে যে কেউ বা বা তোমাদের একটু এগোতে গেলে বাধার সৃষ্টি কিছু, এরকম কি কখনো তোমরা ফেস করেছো কোনো সময়? না, সেই অর্থে বলতে সেরকম বাধা আমরা কিছু পাইনি। আমাকে যদি বলো যে এরকম বাধাটা কি, আমার মনে হয় সামগ্রিকভাবে আবৃত্তি শিল্পের যেটা বাধা ইদানিং আমরা খুব অনুভব করছি, সেটা হচ্ছে যে সঠিক চর্চা বা সঠিক মননশীলতার জায়গা থেকে আবৃত্তিকে তৈরি না করেই আমরা অনেক সময় মঞ্চের আলোতে এসে উপস্থিত হচ্ছি। এর ফলে যেটা হয় সেটা সঠিকভাবে বা ধ্রুপদী আবৃত্তি চর্চার কিন্তু একটা ক্ষতি হয়। এই ক্ষতিটা আমার মনে হয় এটা কলকাতা কল্পকেরও একটা প্রতিবন্ধকতা, যে খুব সহজ মানে ইজিলি যে কবিতা কমিউনিকেট করা যায়, যার মধ্যে গল্প আছে, সেই অর্থে কাব্যিক উপাদান কম রয়েছে, বা কবিতার মধ্যে যে রহস্যময়তা, যে ব্যঞ্জনা, যে লক্ষণা থাকা দরকার, সেই রকম নয় যে লেখাগুলিকে কবিতা বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে এবং সহজেই দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে এবং দর্শক গ্রাহ্য হচ্ছে, দর্শকরা পছন্দ করছেন। এইটা মনে হয় কবিতার এবং আবৃত্তি শিল্পের কাছে একটা প্রতিবন্ধকতা, একটা বাধা, একটা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে আমার মনে হয়। আমরা যারা কলকাতা কল্পকে, আমি মূলত ওদেরকে এবং আমি নিজেও খুব ওই ন্যারেটিভ কবিতা, খুব গল্পধর্মী কবিতার প্রতি আকর্ষণ আমি বোধ করি না। হয়তো আমার কারণে ওরাও বোধহয় এখন সেই আকর্ষণটা কম বোধ করে। এইটা আমার মনে হয় যে গল্প দিকে চলে যাওয়া কবিতার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা, আবৃত্তির ক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা। গল্প হলে কি হয়, সেটা তো খুব ইজি কমিউনিকেট করা যায়, ফলে মানুষের কাছে চট করে ঢুকে যায়, কিন্তু তার কোনো অনুরণন থাকে না হৃদয়ে। শব্দের যে অনুরণন, সত্যিকারের কবিতা, ভালো কবিতা যে অনুরণন তৈরি করে, সেই অনুরণন থেকে ওই কবিতাগুলো দর্শককে, শ্রোতাকে কোথায় যেন বঞ্চিত করে। এইটাই আমার মনে হয় আমাদের প্রতিবন্ধকতা, আমাদের শত্রুও বলতে পারো। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে তুমি বললে যে দর্শকরা প্রশংসা করছেন, এই ব্যাপারটাও একটুখানি অসুবিধের। কোন জায়গা থেকে? যথার্থ সমালোচনা, যারা প্রকৃত অর্থে মানে পজিটিভ অর্থে সমালোচক হবেন, তারাই কাজকে এগিয়ে সুন্দর কাজের দিকে ঠেলে দেবেন শিল্পীকে। মানে সত্য অর্থে না, সমালোচক মানে এখানে আমার একটা কথা আছে। আমার মনে হয় যে আমি যেহেতু আমি একজন শিল্পী, সেহেতু আমি আমার দিকের দোষগুলোকেই বেশি করে দেখব। কারণ আমি যদি দর্শককে সেটা দিই, তাহলে তো সে সেটাই নেবে। আমার দায়বদ্ধতা কিন্তু আমি এড়াতে পারি না। ভালো কবিতা পড়ানোর, শোনানোর দায়বদ্ধতা কিন্তু আমাদের রয়েছে, আমরা যারা শিল্পী। আমরা যদি না শোনাই, আজকে আমরা শিল্পীরা যদি বিনয় মজুমদারের কবিতাকে ব্রাত্য করে রেখে দিই, তার কবিতাকে আবৃত্তি করব না, এইটা যদি করি, তাহলে দর্শক শ্রোতা কোথা থেকে শুনবেন? ফলে আমি যদি দর্শক শ্রোতাকে ওই রাস্তার বিরিয়ানিটা
দিই, সার্ভ করি, তাহলে তো সে সেটাই নিতে চাইবে, সহজে যাবে, প্লেট ধরবে, পেয়ে যাবে। কিন্তু আমি যদি তাকে সেই মননশীলতার জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আমিও কিছু না করি, আমারও যদি সেই দায়বদ্ধতা আমি এড়িয়ে যাই, আমার মনে হয় সেইটা কলকাতা কল্পকের স্বপ্ন এটাই, এই দায়বদ্ধতাটাতে যেন সে স্থির থাকতে পারে, যেন তেমন কবিতাই মানুষের কাছে পৌঁছে দিতে চায়। আমরা এমন অনেকের কবিতা বলতে আগ্রহী যে কবিতা মানুষ কিন্তু চট করে পড়েন না, চট করে শোনেন না। এই দায়বদ্ধতার জায়গাটায় আমরা থাকতে চাই। হয়তো সহজ, হয়তো খুব ওই হাততালি পেলাম না, হয়তো মানুষ খুব প্রচুর লাইক পড়লো না, প্রচুর কমেন্ট হলো না, হতে পারে, কিন্তু আমার তো দায়বদ্ধতার জায়গায় আমি তো সৎ রইলাম। আর একজন শিল্পীর প্রথম কথা হলো তাকে সৎ হওয়া দরকার, তাকে শিল্পের ক্ষেত্রে সৎ হওয়া দরকার, জীবনের ক্ষেত্রে সৎ হওয়া দরকার। আমি জানি না এটা খুব বড় কথা আমি বলছি, কিন্তু মনে হতে পারে যে খুব বড় কথা, কিন্তু আমি চেষ্টা করি একটু সততার সঙ্গে কাজটাকে করার, আমি চেষ্টা করি। একজন শিল্পীর শিল্পের প্রতি দায়বদ্ধতা, এটা তো সবচেয়ে জরুরি একটি বিষয়। এটা খুব জরুরি। অঞ্জনা দি, তাহলে আমরা কিছু শুনে নিই, উপস্থাপনায় যাই, একটু শুনে নিই। হ্যাঁ, গার্গীদির মুখে কিছু গার্গীদির কাছে পরে যাচ্ছি, আমরা আগে দেবলীনা দিক থেকে শুনি কিছু, দেবলীনা দিক থেকে একটু শুনে নেব। আমিও ফোন করছে কবিতা বলছি। অনিতা অগ্নিহোত্রী। অনিতা অগ্নিহোত্রী আমার একজন প্রিয় কবি। তার কবি কাহিনী বলে কবিতা গুচ্ছ রয়েছে, সেখান থেকে একটি ছোট্ট কবিতা আমি বলছি। এই কবিতাটির ঠিক শিরোনাম নেই, কবি কাহিনীর মধ্যে 1-2 করে অনেকগুলো রয়েছে ছোট ছোট কবিতা গুচ্ছ, তো তার থেকে একটি আমি বলছি। জঙ্গলে আগুন জ্বালা মানা, অথচ নিষ্প্রদীপ রাত, রোমশ ঋক্ষ এসে ঘরের দুয়ারে বসে থাকে, অন্ধকারে মিশে থাকে হাতি, মানুষের তাড়া খেয়ে জঙ্গলে ফিরেছে কবি বনদেবী, কন্দমূল ঝরা পাতা ওষুধি জোগাড় করে রেখেছেন পাঠশালাটিতে। শিশুর কান্না শুনে বাঘ বোঝে খিদে, বোঝে না ফরেস্টার মানুষের চামড়ার উর্দিতা, সামান্য রেড়ির তেল পিতল প্রদীপ তুলে নিয়ে যায়, হুঁপায় জোনাকি জেলে শিশুটিকে স্তন দেন কবি, চাল গুড়ি বেটে দেওয়ালে আঁকেন রাত্রির নতুন কবিতা। খুব ভালো, ভীষণ, খুব প্রচলিত নয় কিন্তু ভীষণ ভালো লাগলো। আচ্ছা গার্গীদি, তোমাদের কি কোনো পত্রিকা রয়েছে তোমাদের প্রতিষ্ঠানে, বা ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা রয়েছে এই ব্যাপারে? কোনো না গো, আমাদের কোনো পত্রিকা নেই এখনো পর্যন্ত। সত্যি কথা বলতে কি, পরিকল্পনাও আমাদের মধ্যে নেই কোনো পত্রিকা করার। পরবর্তীকালে হতে পারে, আসলে একটু একটু করে তো এগোচ্ছি আমরা। আবৃত্তির সংগঠনটা এবার আমরা একটু শ্রুতি নাটক নিয়ে চর্চা করব, শ্রুতি নাটকের ক্লাস খুব শিগগিরই আমরা শুরু করতে চলেছি। এইভাবে একটু একটু করে হয়তো কোনো কালে কখনো আমাদের মধ্যে পত্রিকা করার বাসনা তৈরি হবে। ভালো কবিতা, তোমাদের শিশু সংগঠন, ঠিক? হ্যাঁ, তাহলে গার্গীদি তোমার কাছ থেকে এবার কিছু শুনবো। হ্যাঁ, আচ্ছা বেশ। শুরু করেছিলাম রবীন্দ্রনাথকে দিয়ে, মানে হিমাদ্রি শুরু করেছিল রবীন্দ্রনাথ, আর যেহেতু কবি পক্ষ চলছে, আমি রবীন্দ্রনাথেই থাকি। আমি রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থ থেকে সন্ধ্যা ও প্রভাত শোনাচ্ছি। এখানে নামলো সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে
কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠবে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাঁপা? জাগলো কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দীপ, ফেলে দিল রাত্রি গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পূবের দিকে মুখ করে চলেছে, ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের পাশে জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয়ভেরী বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে, বলতে বলতে কথা বেঁধে যায়। তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে তাকিয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। অসাধারণ গার্গীদি, আমরা অসাধারণ, একদম অসাধারণ লাগে। মন্ত্রমুগ্ধের মতো আবারও শুনলাম, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ, খুব ভালো লাগলো, মোটামুটি আমরা তো অসাধারণ। প্রায় প্রায় অনেকটা সময় শেষের পেরিয়ে দিকে এলাম, চলে এসেছি। প্রায় হুম। আবারও প্রায় একবার শেষের দিকে আমরা জানাই, চলে এলাম। হ্যাঁ বলো আমি অঞ্জনা একটু দি, বলো। বলি আবারও একবার জানাই যে কথার বাড়ির দাঁড়াও প্রকাশনা অঞ্জনা, থেকে। একটু দাঁড়াও দাঁড়াও হ্যাঁ গার্গীদি না, একটু কি আমি বলছেন শুনে নিই। যারা আমার সঙ্গে আজকে যারা আজকে আমার সঙ্গে ছিলেন, এই যে ছিলে তোমরা, তুমি বলেছি রুনা এবং অঞ্জনাদি, দুজনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। কথার বাড়ির সমস্ত সদস্যদের এবং যারা পেছনে কাজ করছে, দেবস্মিতা এবং ধনঞ্জয় দা, অবশ্যই তাদের সকলকে, আমাদের কলকাতা কল্পকে যারা এখানে স্ক্রিনে রয়েছে তারা ছাড়াও যারা পেছনে রয়েছে, আমাদের অফলাইনের বন্ধুরা এবং অন্যান্য অনলাইনের বন্ধুরা, সকলের তরফ থেকে আমি তোমাদের কাছে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা দেখো দুজনে, আমরা মানে কলকাতা কল্পক এবং কথার বাড়ি একসঙ্গে একটা সুন্দর সন্ধ্যা যাপন করলাম। তোমরা তোমাদের কথা আমাদের সাথে ভাগ করে নিলে এবং আমাদের এই যে কথার বাড়ির উদ্যোগ বিভিন্ন সংগঠনকে একসাথে করে একটি বৃহত্তর পরিবার নির্মাণের উদ্যোগ। এখানে তোমরা যুক্ত হলে, কলকাতা কল্পক যুক্ত হলে, একদম বিনি তোমাদের সুতোয় গাঁথা হয়ে রইলাম। বিনি সুতোয় গাঁথা হয়ে রইলাম আমরা সবাই। তোমাদেরও সে অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবো। অঞ্জনা দি, এবার বলো তুমি কি বলছিলে। হ্যাঁ, আমি আবারও একবার বলতে চাই যে কথার বাড়ির প্রকাশনা থেকে সদ্য প্রকাশিত বইটির কথা,
যার নাম অন্তঃপুরের প্রথা ভাঙা মেয়েরা, যেখানে ৩৫ জন মহীয়সী নারীর আত্মসংলাপী গদ্য আছে। লেখক শ্রী ধনঞ্জয় ঘোষাল। বইটি যদি কেউ সংগ্রহে রাখতে চান তাহলে কথার বাড়ির সাথে যোগাযোগ করুন। একদম। এবং এই বইটি সংগ্রহে রাখলে সবাই আমরা সমৃদ্ধ হব, এটাই আশা রাখি। আর আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমরা বন্ধুদের আবার আরেকবার জানাই, আগামী শনিবার অর্থাৎ 25 মে আবারও রাত 9টা শনিবার আপনাদের সামনে উপস্থিত হব কথার বাড়ি আয়োজিত অনুষ্ঠান সংস্কৃতির বঙ্গদর্শন পর্ব 26 নিয়ে। আপনারা সেদিনও এভাবেই আমাদের সঙ্গে থাকবেন সেই আশাই রাখবো। গার্গিদি এবং তোমার কলকাতা কল্পকের সমস্ত বন্ধুদের যারা এখানে আছেন, যারা তুমি যেমন বললে যারা পেছনে আছেন, মানে যাদের আমরা দেখতে পাচ্ছি না, তাদেরকেও কথার বাড়ির প্রত্যেকের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের উপস্থিত সমস্ত যুক্ত হওয়া সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা জানাই। জানিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন। আবার দেখা হবে আমাদের সামনের শনিবার। নমস্কার, শুভরাত্রি। 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 শুভরাত্রি।